আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ ইলেকট্রনিক্স। সো এটা আমাদের ইলেকট্রনিক্সের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা সেমিকন্ডাক্টরের প্রপার্টিস কিছু দেখেছিলাম এবং পি টাইপ এবং এন টাইপ কীভাবে তৈরি করা হয় ডোপিংয়ের মাধ্যমে, সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা পিএন জাংশন ডায়োড সম্পর্কে পড়বো এবং ডায়োডের ক্যারেক্টারিস্টিকগুলো দেখব। সো আমরা যদি সেমিকন্ডাক্টর ডায়োডে আসি, সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালগুলো লাগবে সেটা হচ্ছে এন টাইপ একটা সেমিকন্ডাক্টর লাগবে এবং পি টাইপের একটা সেমিকন্ডাক্টর লাগবে। সো এখন ডোপিং করার পরে আমাদের হাতে আছে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর যদি আমরা পেন্টাভ্যালেন্ট ডোপিং করি, আর হচ্ছে ট্রাইভ্যালেন্ট ডোপিং করলে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর আমাদের হাতে অ্যাভেলেবল আছে। তাহলে যেহেতু এই দুইটা জিনিস আমাদের কাছে অ্যাভেলেবল, আমরা সলিড স্টেট ডিভাইসের ফার্স্ট যেই ডিভাইসটা একেবারে প্রাইমারি লেভেলে যে ডিভাইসটা, যেটাকে আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড, সেটা তৈরি করার জন্য প্রস্তুত। আচ্ছা, এখন সলিড স্টেট ডিভাইস বলতে আসলে কি বুঝি? সলিড স্টেট ডিভাইস হচ্ছে ওই সমস্ত ডিভাইস যেগুলোতে সলিড ক্রিস্টালাইন সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়, ঠিক আছে? সেই টাইপের ডিভাইসগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস, এবং সেমিকন্ডাক্টর ডায়োড ফার্স্ট সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস। তাহলে যে কোনো সলিড স্টেট ডিভাইসের ক্ষেত্রে আমাদের হয়তো বা পিএন জাংশনটা একটা না একটা পিএন জাংশন থাকে। যেমন যদি 3 লেয়ার 4 লেয়ারের হয় সেক্ষেত্রেও দেখা যায় পি এর পাশে হচ্ছে একটা এন থাকে। সো পি আর এন পাশাপাশি যখন থাকবে, এদের মাঝখানের যে বর্ডার লাইনটা সেটাকে আমরা বলতে পারি পিএন জাংশন। সো পিএন জাংশন সম্বন্ধে আইডিয়া থাকাটা আমাদের খুবই জরুরি ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বোঝার ক্ষেত্রে। তো এই কারণেই শুরুটা করা হয় হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড দিয়ে আমরা স্টাডিটা শুরু করি। তাহলে এখন শুরু করা যাক। আচ্ছা, তো তাহলে এই ডায়োডটা কি বললাম, এখানে একটা পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালকে জাস্ট জয়েন করা হবে। তো এখানে যেটা লেখা আছে, অ্যাট দ্য ইনস্ট্যান্ট দ্য টু ম্যাটেরিয়ালস আর জয়েন্ট, দ্য ইলেকট্রনস অ্যান্ড দ্য হোল ইন দ্য রিজিয়ন অফ দ্য জাংশন উইল কম্বাইন। এই লাইনটা একটু ভালো করে ব্যাখ্যা করা যাক। আমরা এটা ব্যাখ্যা করার জন্য এই চিত্রটাতে আসি। এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং তার পাশে একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে এভাবে জাস্ট জোড়া লাগানো হয়েছে। আচ্ছা, এখন এই যে জয়নিংয়ের কথা বলা হচ্ছে বা এদেরকে স্যান্ডউইচ করা হয়েছে, এই জিনিসটা যত সহজে বা যত সিম্পলি বলতেছি এত সিম্পল না। এখানে আমাদের বিভিন্ন মেথড ফলো করতে হয়। দ্যাট ইজ আ ডিফারেন্ট পোর্শন অফ সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন। সো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে ফর সিম্পলিসিটি ধরে নিব পি আর এনকে জাস্ট এখানে জয়েন করা হয়েছে। এখন পি টাইপে আমাদের কি আছে? পিতে আমাদের মেজরিটি ক্যারিয়ার আছে হোল, এবং এন টাইপে মেজরিটি ক্যারিয়ার আছে হচ্ছে ইলেকট্রন, এবং এখানে মাইনরিটি হিসেবে আছে ইলেকট্রন এবং এই পাশে হচ্ছে হোল। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি টাইপ একটা ম্যাটেরিয়ালে অসংখ্য হোল থাকবে এবং কম সংখ্যক ইলেকট্রন থাকবে, এন টাইপ ম্যাটেরিয়ালে অসংখ্য ইলেকট্রন থাকবে, কম সংখ্যক হোল থাকবে। আচ্ছা, এখন যেই মাত্র এদেরকে জয়েন করা হলো, যখনই আমি এই পি আর এনকে পাশাপাশি এনে বসায় রাখলাম, আমি ধরলাম এখানে অনেকগুলো হোল আছে এবং এখানে অনেকগুলো ইলেকট্রন আছে। এখন যখন এদেরকে জয়েন করব তখন কি হবে, এই পাশের হোল এবং এই পাশের ইলেকট্রন নিজেদের মধ্যে রিকম্বাইন করে ফেল। বলতেছি ইলেকট্রন অ্যান্ড হোল রিকম্বাইন্স নেয়ার দ্য জাংশন। এখন এরা যখন রিকম্বাইন করে ফেলবে, রিকম্বাইন করার মানে কি, এই হোল মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, আর এখানে হচ্ছে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন এবং এই হোলটা এসে মানে এই জায়গাটাকে হচ্ছে ভ্যানিশ করে দিবে, মানে এখানে আর হোল থাকবে না, এই ইলেকট্রন আর এই হোলটা হচ্ছে একসাথে মিশে যাবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে রিকম্বাইন। এখন ব্যাপারটা হচ্ছে এন টাইপ এবং পি টাইপ সমস্ত ম্যাটেরিয়ালে আমরা বলেছি যে এরা ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার মানে এখানে হোল আছে মানে এইটা না যে এখানে পজিটিভ আয়নের সংখ্যা বেশি, এরকম কোনো কিছু না। তো এখানে হোল থাকা মানে এখানে হচ্ছে ইলেকট্রনের অ্যাবসেন্স একটা তৈরি হয়েছে। বাট আমরা যদি ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করি, সিলিকনকে বোরন দিয়ে ডোপ করা হয়েছে, সিলিকন থেকেও কোনো ইলেকট্রন বের করে নিয়ে আসা হয় নাই, তাকে কোনো এক্সট্রা ইলেকট্রন দেওয়া হয় নাই, অথবা বোরন থেকেও কোনো ইলেকট্রন বের করে আনা হয় নাই বা এক্সট্রা ইলেকট্রন দেওয়া হয় না। এরা নিজেদের মতো অ্যাটমিক স্ট্রাকচারেই আছে, শুধুমাত্র এমন একটা কনফিগারেশন তৈরি করছে যে ওইখানে ইলেকট্রনের একটা অ্যাবসেন্স তৈরি হয়েছে, যেখানে
পাশে থেকে ইলেকট্রন আনা পসিবল। সো এখান থেকে যদি একটা হোল গিয়ে এই পাশে ইলেকট্রনে রিকম্বাইন করে ফেলে, এই হোলের করেসপন্ডিং যে একটা নেগেটিভ চার্জ সেটা কিন্তু এখানে আনঅ্যাসোসিয়েটেড রয়ে গেল। আবার একইভাবে এই পাশে যে ইলেকট্রনটা এই পাশে হোলের সাথে রিকম্বাইন করলো, এই ইলেকট্রনের করেসপন্ডিং যে এখানে একটা অ্যাবসেন্স, সেই পজিটিভ যেই একটা পজিটিভ যে একটা উপস্থিতি বা পজিটিভ একটা কি বলবো ক্যারিয়ারের যে উপস্থিতি, সেটা এখানে রয়ে গেল, আনঅ্যাসোসিয়েটেড রয়ে গেল। সো এখানে একটা ভয়েড অফ ফ্রি ক্যারিয়ার তৈরি হইলো, এই পাশে একটা ভয়েড অফ ফ্রি ক্যারিয়ার তৈরি হলো। শুধু পার্থক্যটা কোথায়? এই পাশের ফ্রি ক্যারিয়ার হচ্ছে হোল আর ওই পাশের ফ্রি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে এই যে এই টাইপের একটা চিত্র আমাদের তৈরি হয়ে গেল, যে এই পাশ থেকে হোল আর এই পাশ থেকে কিছু ইলেকট্রন রিকম্বাইন করে ফেললো, ওই হোলের করেসপন্ডিং যে নেগেটিভ ক্যারিয়ারগুলা সেগুলা এসে এখানে জড়ো হলো। একইভাবে এই পাশ থেকে যেই ইলেকট্রনগুলা রিকম্বাইন করে ফেলছে সেটার যে করেসপন্ডিং পজিটিভ যেই ক্যারিয়ারগুলা সেগুলা এসে এখানে জড়ো হলো। এখন এরা এখানে কতক্ষণ যাবৎ রিকম্বাইন হবে এবং কতক্ষণ বা কয় লেয়ার পর্যন্ত এরা এখানে জড়ো হতে থাকবে সেটা একটা ব্যাপার। তো যত বেশি রিকম্বিনেশন হবে আস্তে আস্তে মাঝখানের এই যে একটা লেয়ার তৈরি করতেছে, এই লেয়ার তৈরির প্রবণতাটাও বাড়বে। তো এখন যখন মোটামুটি একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এই পাশ থেকে হোল আর এই পাশে যেতে পারবে না, এই পাশ থেকে ইলেকট্রন আর এই পাশে যেতে পারবে না। মানে মোট কথা প্রথমে এদেরকে জোড়া লাগানোর পরে যেরকম রিকম্বিনেশন করে ফেললো, যখন রিকম্বিনেশনের ফলেই একটা মাঝখানে লেয়ার তৈরি হয়ে গেল অপোজিট ক্যারিয়ারের, তারপরে আর রিকম্বিনেশন করার সুযোগ থাকবে না। আমি যদি কথাটাকে আরেকবার বলি, যেই ইনস্ট্যান্টে আমাদের পি এবং এনটাকে পাশাপাশি বসানো হলো, মানে পাশাপাশি জয়েন্ট বা জোড়া দেওয়া হলো, তখন কি হবে? এই পাশ থেকে এন টাইপ থেকে কিছু ইলেকট্রন এবং এই পাশ থেকে কিছু হোল, এদের মধ্যে রিকম্বিনেশন ঘটবে। আচ্ছা, কোথায় ঘটবে? এই যে এই জাংশনটা, এই যেই জায়গায় জোড়া পড়লো সেই জোড়ার কাছাকাছি জায়গায় রিকম্বিনেশন ঘটবে। আচ্ছা, এখন এই রিকম্বিনেশন রেজাল্টটা কি? এনটা রিজিয়ন থেকে কিছু ফ্রি ইলেকট্রন সে লুজ করে ফেললো। তাহলে এন টাইপের কি পরিস্থিতি দাঁড়ালো? সে কিছু ফ্রি ইলেকট্রন লুজ করে ফেললো। আর পি টাইপের কি দাঁড়ালো? সে কিছু ফ্রি হোল এখান থেকে লুজ করে ফেললো। আচ্ছা, এখন ইলেকট্রন যখন এই পাশ থেকে লুজ হয়ে গেল, তখন কি হলো? তখন একটা পজিটিভ চার্জ, ওইটার করেসপন্ডিং পজিটিভ চার্জগুলা এখানে এসে আস্তে আস্তে জমা হওয়া শুরু করলো। একইভাবে এই পাশ থেকে যখন হোল লুজ করা শুরু করলো, তখন হোলের করেসপন্ডিং নেগেটিভ ক্যারিয়ারগুলা এই পাশে আস্তে আস্তে জমা হওয়া শুরু করলো। এই যে লেয়ার অফ নেগেটিভ অ্যান্ড পজিটিভ ক্যারিয়ার, এদেরকে নিয়ে তৈরি হলো হচ্ছে আমার এই ডিপ্লেশন রিজিয়ন। মানে এমন একটা লেয়ার তৈরি হলো যে লেয়ার ভেদ করে পরবর্তী আর রিকম্বিনেশন ঘটতেছে না, সেই লেয়ারটাকে বা সেই উইথের সেই অঞ্চলটাকে আমরা বলতেছি হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন অথবা ডিপ্লেশন উইথ। আচ্ছা, তো এখন এখানে এটাই লেখা আছে যে ইলেকট্রন এবং হোল এরা রিকম্বাইন করলো, রেজাল্ট কি হইলো? রেজাল্ট হলো ল্যাক অফ ফ্রি ক্যারিয়ার্স ইন দ্য রিজিয়ন নিয়ার দ্য জাংশন। মানে এই জিনিসগুলা, এই যে ল্যাক অফ ফ্রি ক্যারিয়ার্স, এগুলাকে আমরা ল্যাক অফ ফ্রি ক্যারিয়ার্স অথবা ভয়েড অফ ফ্রি ক্যারিয়ার্সও বলে থাকি। ওকে, সো এখন এখানে যেটা দেখানো হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ কিছু আয়ন রিমেইনিং ওয়ান্স দ্য ফ্রি ক্যারিয়ার হ্যাজ বিন অ্যাবজর্ব। মানে যেই ফ্রি ক্যারিয়ারগুলো লুজ করে ফেললো বা যেই ফ্রি ক্যারিয়ারগুলো রিকম্বিনেশনের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে গেল এখানে, তাদের করেসপন্ডিং যে পজিটিভ নেগেটিভ আয়ন সেগুলো এখানে রিমেইনিং অবস্থায় থেকে গেল। তাহলে এই যে রিজিয়ন অফ আনকভার্ড পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন, যেগুলা আর রিকম্বিনেশন ঘটবে না, লুজ করার পরেই যেগুলা এখানে বাকি রয়ে গেল, সেই রিজিয়নটাকে আমরা বলতেছি ডিপ্লেশন রিজিয়ন। আচ্ছা, এখানে ডিপ্লেট মানে হচ্ছে এমটি বা খালি করা, যেহেতু চার্জ ক্যারিয়ার এই জায়গা থেকে কিছু ডিপ্লেটেড হয়ে গেছে, এই কারণে এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। বাস্তবে এই ডিপ্লেশন রিজিয়নটা আসলে এত বড় হয় না। এই যে পি এর উইথ দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এন এর উইথ এখান থেকে এই পর্যন্ত, ডিপ্লেশন উইথ এই যে এই জায়গাটুকুকে আমরা ডাব্লিউ বা ডিপ্লেশন রিজিয়নের সিম্বল ডাব্লিউ দিয়ে বুঝাই। এটা আসলে বাস্তবে কম্পারেটিভলি এত বড় হয় না, বোঝার সুবিধার্থে এখানে একটু এটাকে বড় করে একে দেখানো হয়েছে।
আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী ইয়াতে চলে যাই। এখন এটা যেহেতু একটা ডিভাইস, আমরা অবশ্যই এটাকে কোনো সার্কিটে কানেক্ট করব। এখন কানেকশনের জন্য কি করা হয়, দুই পাশে দুইটা লেড বা দুইটা হচ্ছে রেজিস্টরে ঠিক যেরকম দুইটা পায়া থাকে, এখানেও দুইটা পায়া কানেক্টেড করা হয় দুই টার্মিনালেই। সো এই ডায়োড যেটা পিএন জাংশন ডায়োড, সেটা একটা 2 টার্মিনাল ডিভাইস। এই পাশে এই যে দুইটা লিড, এখানে একটা, এটা একটা লিড দেখানো হচ্ছে, এই যে এই পাশে একটা লিড, এইটা একটা আর এইটা একটা। সো দুইটা পরবর্তী কানেকশনের জন্য আমরা এভাবে দুইটা মেটালিক লিড ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই যে দুইটা লিড ব্যবহার করলাম, এই দুইটা লিড আমরা কি দিতে পারি, সাপ্লাই দিতে পারি, ভোল্টেজ সাপ্লাই। আর ভোল্টেজ সাপ্লাই এই ডিভাইসে দেওয়াটাকে আমরা এখানে বলে থাকি বায়াসিং। তো বায়াসিং কি কি হতে পারে, আমরা একটা 0 ভোল্টেজ সাপ্লাই দিছি, এটা একটা অপশন হতে পারে। আবার কি হতে পারে, যে ব্যাটারির যেহেতু আমাদের পোলারিটি আছে, যে এক পাশে হচ্ছে পজিটিভ আর এক পাশে হচ্ছে নেগেটিভ, আর পজিটিভ পোলারিটিটা আমরা পি সাইডে দিয়েছি নাকি এন সাইডে দিয়েছি তার উপর ডিপেন্ড করে আবার দুইটা বায়াসিং হতে পারে। তো এই বায়াসিং বলতে বোঝাচ্ছি এই পিএন জাংশনটাতে ভোল্টেজ অ্যাপ্লাই করা, এবং এটা 3টা কন্ডিশনে আমরা পড়ব। সেই 3টা অপশন কি কি, একটা হচ্ছে নো বায়াস, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর একটা হচ্ছে রিভার্স বায়াস। আচ্ছা, তো এখানে আবার স্পষ্ট করে বলা আছে, বায়াস রেফার্স টু অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ভোল্টেজ অ্যাক্রস দ্য 2 টার্মিনালস অফ দ্য ডিভাইস টু এক্সট্রাক্ট আ রেসপন্স। মানে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করার পর অবশ্যই পিএন জাংশনটা কোনো না কোনোভাবে রিঅ্যাক্ট করবে অথবা কোনো রেসপন্স দিবে। সেই রেসপন্সটা কি হতে পারে, এর মধ্যে কারেন্ট ফ্লো হবে কি হবে না, কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সেই জিনিসটাকে আমরা এখানে রেসপন্স বলে উল্লেখ করতেছি। আচ্ছা, তাহলে এখন দেখি নো বায়াস সিচুয়েশন। ফার্স্টে দেখি আমরা নো বায়াস সিচুয়েশনটা কীরকম হতে পারে। সো এটাই আমরা একটা নো বায়াস সিচুয়েশন পড়তেছি, ভি ইকুয়াল টু 0 ভোল্ট। আচ্ছা, সো নো বায়াস সিচুয়েশনের কন্ডিশনটা কোথায় আঁকা আছে, যে ফিগার 1.12a এবং 1.12b। সো এই জিনিসটা, এই যে এ এবং বি, এখানে নো বায়াস সিচুয়েশনটা দেখানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নো বায়াস সিচুয়েশন মানে এদেরকে যার জোড়া লাগিয়ে একটা টেবিলের উপর রেখে দিছি, আর টেবিলের উপর রেখে দিছি, এদের দুইটা লিড আছে। তাহলে এরা কিসের মতো আচরণ করবে, এরা জাস্ট আইডিয়ালি মানে অলসভাবে রেখে দেওয়া একটা রেজিস্টরের মতো আচরণ করবে। এবং তখন আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে গেছে। এখন যেহেতু এটাকে আমরা একটা জাস্ট টেবিলের উপর একটা রেজিস্টর রেখে দিছি এভাবে চিন্তা করতেছি, সো আমরা বলতে পারি যে একটা রেজিস্টরকে যদি জাস্ট নর্মালি রেখে দিই, এটার মধ্যে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। তো এখানেও আমরা ধরতেছি যে আমাদের অ্যাপ্লাইড বায়াস যেটা, এই যে ইফ দ্য অ্যাপ্লাইড বায়াস ইজ 0 ভোল্ট দ্য রেজাল্টিং কারেন্ট ইজ 0 মাচ লাইক অ্যান আইসোলেটেড রেজিস্টর। মানে একেবারে সার্কিট থেকে বিচ্ছিন্ন একটা রেজিস্টরের মতো করে আপাতত আমরা চিন্তা করতেছি। এখন এটার মধ্যে যেহেতু কোনো ভোল্টেজ নাই, এটার মধ্যে আমাদের অবশ্যই 0 কারেন্ট মানে ফ্লো করতেছে। আচ্ছা, এখন এখানে আমাদের একটু পোলারিটির দিকে তাকানো দরকার। আমাদের কাজের সুবিধার্থে আমরা পোলারিটিটাকে আগেই ডিফাইন করে নিব। এই চিত্রটার দিকে যদি তাকাই, এই পাশের পোলারিটিটাকে পজিটিভ ধরতেছি, এই পাশের পোলারিটিটাকে নেগেটিভ। মানে ব্যাপারটা এরকম, এই পাশে পজিটিভ আর এই পাশে হচ্ছে নেগেটিভ। সো 0 বায়াস দিয়ে নেগেটিভ বায়াস দিয়ে আমরা এটাকে পজিটিভ ধরে নিচ্ছি এবং কারেন্টের ডিরেকশনটা এভাবে নিয়ে আসতেছি। এবং কেন এই পজিটিভটা এইদিকে লেফট সাইডে ধরতেছি বা কেন কারেন্টের ডিরেকশনটা এদিকে যাচ্ছি, এটা আমরা টোটাল 3টা বায়াসিং পড়ার পরে জানতে পারবো। আপাতত কনভেনশনাল রুল অনুযায়ী আমাদের একটা পোলারিটি ধরতে হবে, সেই পোলারিটিটা আমরা এখানে এভাবে ডিফাইন করে দিলাম। আচ্ছা, এখন এই নো বায়াস কন্ডিশনে আমাদের ডিপ্লেশন রিজিয়ন এখানে তৈরি হয়ে আছে। এখন আবার আমরা একটু মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ারের দিকে তাকাই। সো আমাদের এই পি টাইপে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর এখানে হচ্ছে ইলেকট্রন এবং এখানে হচ্ছে হোল। তাহলে এখানে এখন মাইনরিটি যেই ইলেকট্রনগুলো আছে সেগুলা কি করবে, এই ইলেকট্রনগুলা এই পাশে যে পজিটিভ যে লেয়ারটা তৈরি হয়েছে, এই যে পজিটিভ এই লেয়ারটা, এই যে পজিটিভ এই লেয়ারটা তৈরি হয়েছে, এই লেয়ারটা দ্বারা এই পাশের যে মাইনরিটি ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলা অ্যাট্রাক্ট হবে। আচ্ছা, সেই ইলেকট্রনগুলা যদি অ্যাট্রাক্ট হয়, সেই ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট হয়ে কি করবে, চেষ্টা করবে ওই পাশে চলে যাওয়ার। আচ্ছা, তো এটাই এখানে বলা হয়েছে এনি মাইনরিটি ক্যারিয়ার্স ইন দ্য এন টাইপ। আচ্ছা, এখানে এন টাইপের কথা বলা আছে, আমি পি টাইপের উদাহরণ দিছি। এন টাইপ ম্যাটেরিয়াল দ্যাট ফাইন্ড দেমসেলফ উইদিন দ্য ডিপ্লেশন রিজন। মানে এই জায়গায় যদি কোনো মাইনরিটি ক্যারিয়ার থাকে, তারা কি করবে, অপোজিট পাশে যে
আনকাভার্ড যেই ক্যারিয়ারগুলো এসে জড়ো হয়েছে তাদের দ্বারা অ্যাট্রাক্টেড হবে। সো এখানে আমাদের মাইনরিটি ক্যারিয়ার আছে হোল, এই যেই হোলগুলা ডিপ্লেশন রিজিয়নের কাছাকাছি বা এর মধ্যে চলে আসবে, তারা কি করবে, এই পাশের ইলেকট্রন বা নেগেটিভ ক্যারিয়ার দ্বারা অ্যাট্রাক্ট হয়ে এই পাশে চলে যাওয়ার চেষ্টা করবে এবং কিছু পরিমাণ চলেও যাবে। তো এটাই বলছে যে মাইনরিটি ক্যারিয়ারগুলা ডিপ্লেশন রিজিয়নে নিজেদেরকে খুঁজে পাবে, তারা খুব কুইকলি পি টাইপ ম্যাটেরিয়ালের দিকে পাস হয়ে থাকবে। একইভাবে এই পাশে যেই ইলেকট্রনগুলা নিজেদেরকে ডিপ্লেশন রিজিয়নের কাছাকাছি বা এর ভিতরে খুঁজে পাবে, তারা কি করবে, ওই পাশে এই পজিটিভ ক্যারিয়ারগুলা দ্বারা অ্যাট্রাক্ট হয়ে পাস হতে থাকবে। তাহলে আমরা বলতে পারতেছি যে any minority carrier of n-type material that find themselves in depletion region will pass directly into the p-type material। আচ্ছা, তার মানে যেহেতু মাইনরিটি ক্যারিয়ারও পাস হচ্ছে, মানে এখান থেকে ইলেকট্রন যাচ্ছে, এই দিক থেকে হোল যাচ্ছে, সো আমাদের এখানে একটা ছোট্ট কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে মাইনরিটি ক্যারিয়ারের যে ফ্লো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে কিছু পরিমাণ হোল যাবে, এই পাশ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন যাবে। তাহলে আমরা এটা একটু এঁকে রাখি। মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমাদের এই পাশে যাচ্ছে হোল, আই হোল দিলাম, আর এই পাশে মাইনরিটি ক্যারিয়ারের জন্য এই পাশে যাচ্ছে আই ইলেকট্রন। তাহলে এরকম কাদের জন্য, এটা কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমরা একটা ফ্লো পাচ্ছি। বাট কতক্ষণ এটা ফ্লো হবে, বেশিক্ষণ ফ্লো হতে পারবে না, কারণ আমরা জানি পি অথবা এন যে কোনো টাইপ ম্যাটেরিয়ালে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা খুবই কম থাকে। আচ্ছা, এবার আসি মেজরিটি ক্যারিয়ারের দিকে। মেজরিটি ক্যারিয়ার কোথায়, কোনটা, এন টাইপে মেজরিটি ক্যারিয়ার আছে হচ্ছে ইলেকট্রন। এখন এই ইলেকট্রনগুলা কি করবে, এই ইলেকট্রনগুলাকে যদি পাস করে এই পাশে যেতে হয়, তাহলে তাকে এই যে পজিটিভ একটা লেয়ার আছে, এই লেয়ারটার অ্যাট্রাকশন ওভারকাম করতে হবে, প্লাস এইখানে যে নেগেটিভটা আছে, এই যে নেগেটিভটা যেটা আছে সেটার রিপালশনটাকে ওভারকাম করতে হবে। আচ্ছা, সো মাইনরিটি ক্যারিয়ার সহজেই পাস হয়ে যেতে পারলো আমরা দেখলাম, বাট মেজরিটি ক্যারিয়ার কি হবে, মেজরিটি ক্যারিয়ার অবশ্যই অ্যাট্রাকটিভ ফোর্স অফ লেয়ার অফ পজিটিভ আয়ন, মানে এই পজিটিভ আয়নের যেই অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে পাস করে এই পাশে যেতে হবে, এবং শিল্ড অফ নেগেটিভ আয়ন, এই দুইটা যদি পাস করতে পারে তাহলেই সে অপর পাশে যেতে পারবে। এখন মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা এত বেশি যে তার মধ্যে খুব কম মেজরিটি ক্যারিয়ারই আরেক পাশে পাস হইতে পারে, বাট অবশ্যই কিছু পরিমাণ মেজরিটি ক্যারিয়ার পাস হবে। তো এই কারণে বলছে যে ইট উইল ইনভেরিয়েবলি আ স্মল নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার উইথ সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি টু পাস থ্রু দ্য ডিপ্লেশন রিজন ইনটু দ্য পি টাইপ ম্যাটেরিয়াল। সো একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে হচ্ছে মানে যে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে উদাহরণটা এখানে ক্রিয়েট করা হলো। আচ্ছা, আমি যদি এটাকে সামারি করে আরেকবার বলি, তাহলে যখন নো বায়াস কন্ডিশন, মানে জাস্ট এদেরকে সিম্পলি এখানে রেখে দিছি, তখন কি হলো, এই পরিস্থিতিতে এসে দাঁড়ায় আছে, ডিপ্লেশন রিজন ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানকার যে মাইনরিটি ক্যারিয়ার আর হোল, ওরা কি করবে, ওরা এই পাশের এই ইলেকট্রনগুলা দ্বারা অ্যাট্রাক্ট হবে, এই ইলেকট্রনগুলা দ্বারা অ্যাট্রাক্ট হবে, এই যে ব্লু কালার যে আঁকলাম এগুলা দ্বারা অ্যাট্রাক্ট হবে, অ্যাট্রাক্ট হয়ে এই পাশে পাস হতে শুরু করবে। তাইলে এখান থেকে কি যাচ্ছে, এখান থেকে হোল এই পাশে পাস হয়ে যাচ্ছে। আচ্ছা, একইভাবে এখানে যে ইলেকট্রনগুলো আছে এরাও হচ্ছে মাইনরিটি ফর পি টাইপ, এরা কি করবে, এরা এই পাশের এই যে যে লেয়ারটা, পজিটিভ যে ক্যারিয়ারের লেয়ারটা, এই লেয়ারগুলার দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে এই পাশে যাওয়ার চেষ্টা করবে। সো ইলেকট্রনগুলা এই পাশে যাওয়ার চেষ্টা করতেছে, সেটাকেই এই ডায়াগ্রামের মধ্যে আঁকা হয়েছে যে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো, হোল এদিকে যাবে এবং ইলেকট্রন এদিকে যাবে। আচ্ছা, এটা গেল। এবার মেজরিটির ক্ষেত্রে আসি। মেজরিটি ক্যারিয়ারটা, এই পাশের মেজরিটি হচ্ছে ইলেকট্রন, আর এই ইলেকট্রনগুলা যদি এই পাশে পাস হইতে চায়, মানে এই ক্রস ডিপ্লেশন লেয়ার পার হইতে যায়, তাহলে কি করতে হবে, এই মেজরিটি ইলেকট্রন ডিপ্লেশন লেয়ার যখন পার হইতে যাবে, ফার্স্টে সে কি করবে, এই পজিটিভ লেয়ার, তাইলে পজিটিভ লেয়ার সে সামনে পাবে, আর এই পজিটিভ লেয়ারটা তাকে কি করবে, যেহেতু সেই ইলেকট্রন তাকে অ্যাট্রাক্ট করবে, তাহলে পজিটিভ লেয়ারের অ্যাট্রাকশন
ভেঙে ওই পাশে যেতে হবে। একইভাবে এই পাশে দাঁড়ায় আছে হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ লেয়ারের একটা শিল্ড তৈরি করে এখানে বসে আছে, এই শিল্ডটাকেও ওভারকাম করে তারপর তাকে সামনে আগাইতে হবে। তো এখানে এন টাইপে অনেক পরিমাণে ইলেকট্রন আছে, তার মধ্যে কেবল কতিপয় ইলেকট্রন এই দুইটা শর্ত ফুলফিল করে এই পাশে পাস হইতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ফ্লো। একইভাবে আমরা বলতে পারি যে এখানে যেই হোলগুলা ছিল, এই হোলগুলা যদি এখান থেকে এই পাশে যেতে চায় তাহলে তাকে ফার্স্টে এই নেগেটিভ যে লেয়ার আছে, নেগেটিভ লেয়ারের অ্যাট্রাকশন ফোর্স যেটা, সেই অ্যাট্রাকশন ফোর্সকে ওভারকাম করতে হবে, প্লাস এই যে পজিটিভ লেয়ার, পজিটিভ লেয়ারের যে শিল্ড, সেই শিল্ডকেও ওভারকাম করতে হবে, তারপরই হোল কিছু পরিমাণ এখানে পাস হইতে পারবে। আচ্ছা, তাহলে এখানে এটাই দেখানো হয়েছে এই পরের চিত্রটাতে, যে এই পাশ থেকে মেজরিটি ক্যারিয়ারের মধ্যে কিছু সংখ্যক হোল এদিকে যাচ্ছে, কিছু সংখ্যক ইলেকট্রনের দিকে যাচ্ছে, কিন্তু আমার এন এবং পি দুই টাইপ ম্যাটেরিয়ালে এত বেশি পরিমাণ মেজরিটি ক্যারিয়ার থাকবে, সবগুলা বারবার এই লেয়ার ভেদ করে পাস হওয়া পসিবল না, খুব কম পরিমাণেই পাস হবে। এবং এটাকে যদি আরও বেশি ক্লোজলি এক্সামাইন করা হয় তখন দেখা যাবে যে এখান দিয়ে যেই ইলেকট্রনগুলো যাচ্ছে ফর মাইনরিটি এবং উল্টা দিকে যে কারেন্ট ফ্লো যাচ্ছে ফর মেজরিটি, এই দুইটা একটা আরেকটাকে নালিফাই করে দিবে। আবার একইভাবে এই যে হোল যাচ্ছে ফর মেজরিটি আর এদিকে হোলের ফ্লো যাচ্ছে ফর মাইনরিটি, এই দুইটা একটা আরেকটাকে নালিফাই করে দিবে। তো আলটিমেটলি আমার এখানে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, এই কারণে আমরা বলতেছি নো বায়াস সিচুয়েশনে কারেন্ট ফ্লো হচ্ছে জিরো। যেটাই বলছে এখানে যে নেট ফ্লো ইন এইদার ডিরেকশন ইজ জিরো, দিস ক্যান্সেলেশন অফ ভেক্টরস ফর ইচ টাইপ অফ ক্যারিয়ার ফ্লো ইজ ইন্ডিকেটেড বাই কস্ট লাইন, এই যে এগুলা দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি বুঝতে পারলাম যে উইদাউট অ্যাপ্লাইং এনি বায়াস আমাদের এখানে নেট কারেন্ট ফ্লোটা হচ্ছে জিরো। সো ভি হচ্ছে যখন জিরো তখন আমাদের আইডি বা ডায়োডের মধ্যে ফ্লোয়িং কারেন্টটাও হচ্ছে জিরো, এটা মাথায় রাখতে হবে। বাট এখানে আমরা দেখতে পাইলাম যে একেবারে যে প্রথমে কারেন্ট জিরো ছিল তা না, দুই পাশেই আমার মেজরিটি মাইনরিটির জন্য কিছু পরিমাণ কারেন্ট পেলাম, কিন্তু দুইটার অপোজিট ডিরেকশনে থাকার কারণে একটা আরেকটাকে নালিফাই করে যে সাম অফ দ্য কারেন্ট সেটা হচ্ছে আমাদের জিরো, বা নেট কারেন্টটা সেটা আমরা জিরো পাইলাম। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটা আমাদের পরবর্তীতে বাকি যে ডায়োড কারেন্টগুলো সেগুলোকে ডিফাইন করার জন্য কাজে লাগবে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে বায়াস অ্যাপ্লাই করি আর না করি আমাদের এই মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটা থাকে সবসময়। আচ্ছা, এখন আসি পরের কন্ডিশন, রিভার্স বায়াস কন্ডিশন, ভিডি স্মলার দেন জিরো। তো আমরা যেহেতু কনভেনশনাল পোলারিটি অনুযায়ী এভাবে ধরছি প্লাস মাইনাস, সো রিভার্স বায়াসে আমরা কি দিব, এই পাশে দিব হচ্ছে মাইনাস আর এই পাশে হচ্ছে প্লাস, তার মানে ভিডি হচ্ছে স্মলার দেন জিরো। সো পি টাইপে আমরা দিব নেগেটিভ পোলারিটির ব্যাটারির এবং এন টাইপে দিব হচ্ছে পজিটিভ পোলারিটি। তো এটাই এখানে দেখানো হয়েছে এই চিত্রটাতে, এই যে এই চিত্রটা, নেগেটিভ সাইড অ্যাড করতেছি পি এর সাথে, পজিটিভ সাইড অ্যাড করতেছি হচ্ছে এন এর সাথে। আচ্ছা, এখন দেখি কি ঘটে। এখন আমাদের এই যে আমি একটু এইভাবে লাল কালার দিয়ে এঁকে দিচ্ছি, ধরলাম এই যে এ লেয়ার আর এ লেয়ার আগেই ছিল, এই যে দুইটা, এখান থেকে দুইটা নিলাম আর এখান থেকে দুইটা, এই যে লাল কালার যেটা করে দিলাম এটা হচ্ছে আমার নো বায়াস কন্ডিশনে ডিপ্লেশন রিজিয়ন এই অবস্থায় বসেছিল। এখন কি হলো, আমি যেই মাত্র এখানে নেগেটিভ ব্যাটারির প্রান্ত এখানে পি টাইপে অ্যাড করলাম, সে কি করবে, এই পি এর মধ্যে যেই চার্জগুলো আছে, পি এর মধ্যে যেই চার্জগুলো আছে, কি কি আছে, হোল আছে, ইলেকট্রন আছে। এখন এখানে নেগেটিভ দিয়েছে, তার মানে সে কাকে অ্যাট্রাক্ট করবে, সে পজিটিভগুলাকে অ্যাট্রাক্ট করবে। সো পি এর মধ্যে যেই হোলগুলো আছে, হোলগুলা এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে অ্যাট্রাক্টেড হবে। অ্যান্ড হোলগুলা যদি সব এই পাশে চলে আসে, মানে পজিটিভ ক্যারিয়ারগুলো সব এই দিকে চলে আসতেছে, তাহলে কি হবে, নেগেটিভগুলা গিয়ে এই ডিপ্লেশন লেয়ারের এদিকে জড়ো হওয়া শুরু করবে। তাহলে এই যে পরের যেই আমি গ্রিন কালার দিয়ে আঁকি, কারণ এই পাশে আবার ব্লু দিয়ে কিছু আঁকা আছে, পরের এই যে গ্রিন কালারের যে লেয়ারটা, এটা কেন তৈরি হয়েছে, এই নেগেটিভ ব্যাটারির এই জিনিসটা যখন পজিটিভ ক্যারিয়ারগুলোকে তার দিকে অ্যাট্রাক্ট করা শুরু করছে। একইভাবে এই পাশে যেহেতু পজিটিভ দিছি, তাহলে কি করবে, এন টাইপে থাকা যেই নেগেটিভ ক্যারিয়ারগুলো আছে, সরি,
বা ইলেকট্রনগুলো আছে সেগুলো এদিকে অ্যাট্রাক্ট হবে, এই যে পজিটিভগুলা এই পাশে গিয়ে জড়ো হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আগে অলরেডি নো বায়াস কন্ডিশন একটা ডিপ্লেশন রিজিয়ন পজিটিভ নেগেটিভ লেয়ার ছিল, সেটার সাথে আরও নেগেটিভের সাথে নেগেটিভ যুক্ত হচ্ছে এদিকে, পজিটিভের সাথে পজিটিভ যুক্ত হচ্ছে এদিকে। তাহলে আমার এই যে ডিপ্লেশন রিজিয়ন যেটা ছিল সেটার যে উইথ সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন আসি কারেন্টের দিকে। যদি চিন্তা করি যে আসলে কোন কারেন্টগুলো এখানে ফ্লো হচ্ছে, তো আমরা দেখলাম যে মেজরিটি যেই মাইনরিটি যেই ক্যারিয়ারগুলো থাকে তারা কি করে, যেসব মাইনরিটি ক্যারিয়ার নিজেদেরকে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে খুঁজে পাচ্ছে তারা কি করে এই পাশে চলে আসার চেষ্টা করে, যেটা একটু আগেই নো বায়াস কন্ডিশনে বুঝাইছি। এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার যেগুলো হোল থাকবে, এটা মুছে দিই আমি, তাহলে কোন কালি দিয়ে আঁকা যায়, ব্লু কালার দিয়ে আঁকি। এখানে ধরলাম আমাদের হোল আছে মাইনরিটি ক্যারিয়ার। এই মাইনরিটি ক্যারিয়ারগুলো কি করবে, এই যে এখানে নেগেটিভ যেগুলো আছে এই জিনিসগুলা এই পোর্শনটা দিয়ে অ্যাট্রাক্ট হবে, এই পোর্শনটা দিয়ে অ্যাট্রাক্ট হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আগের মতোই। একইভাবে এখানে যে আমাদের এই পাশের যে মাইনরিটি ক্যারিয়ারগুলো আছে, ধরলাম আমি এটাকে কি কালার দিই, বেগুনি কালার দিই। এই পাশে যে মাইনরিটি ক্যারিয়ার আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন, এই পাশে মাইনরিটি ক্যারিয়ার। তারা কি করবে, এই পাশের যে লেয়ার সেটা দ্বারা অ্যাট্রাক্ট হয়ে এই পাশে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আগে নো বায়াস কন্ডিশনে ঠিক যেভাবে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো হয়েছিল ঠিক একইভাবে এখানেও এই মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটা বিদ্যমান থাকবে। আচ্ছা, তাহলে এটাই বলা হয়েছে এখানে এক্সটার্নাল পটেনশিয়াল ভি এমনভাবে অ্যাপ্লাই করছি, এই যে নাম্বার অফ আনকভার্ড পজিটিভ আয়ন ইন দ্য ডিপ্লেশন রিজিয়ন অফ এন টাইপ ম্যাটেরিয়াল উইল ইনক্রিজ। আচ্ছা, এই যে যেটা আমি এখানে দেখাইছি গ্রিন কালার দিয়ে, একইভাবে সিমিলার রিজনের নাম্বার অফ আনকভার্ড নেগেটিভ আয়ন হচ্ছে ইনক্রিজ, এই পাশে হচ্ছে গ্রিন কালার দিয়ে দেখাইছি, এই পাশেও গ্রিন কালার দিয়ে দেখাইছি। তাহলে নেট ইফেক্টটা কি দাঁড়ালো, নেট ইফেক্ট হচ্ছে ওয়াইডেনিং অফ ডিপ্লেশন রিজিয়ন। আচ্ছা, এই ডিপ্লেশন রিজিয়ন ওয়াইডেনিং হলে আমাদের কি হইলো, মাইনরিটি ক্যারিয়ার ফ্লোতে কোনো ইফেক্ট পড়ে নাই, কারণ মাইনরিটি ক্যারিয়ার ফ্লো কি করতো, অপোজিট পাশের যে যারা ছিল তাদের অ্যাট্রাকশনেই ফ্লো হইতো। বাট মেজরিটির দিকে যদি তাকাই, মেজরিটির সমস্যা কি ছিল, মেজরিটি ক্যারিয়ার ফ্লো হইতে গেলে তাকে এই যে এই দুইটা পার হয়ে আসতে হচ্ছিল, এই পাশ থেকে যেতে গেলে মানে দুইটা লেয়ারই আমাকে, এক লেয়ারের অ্যাট্রাকশন আরেক লেয়ারের রিপালশন, দুইটা পার হয়ে অপর সাইডে যাওয়ার চেষ্টা করতো। এখন দেখা গেল যে অলরেডি ডিপ্লেশন রিজিয়ন আগে ছিল, সেটা পার হতেই তার কষ্ট হচ্ছিল, এখন ডিপ্লেশন রিজিয়নটা আরো বেশি ওয়াইডেন হয়ে গেল, আরো বেশি প্রশস্ত হয়ে গেল। তাহলে দেখা যাবে যে ওয়াইডেনিং অফ ডিপ্লেশন রিজিয়ন উইল এস্টাবলিশ ক্রিয়েট আ ব্যারিয়ার, মানে আরো বেশি বড় ব্যারিয়ার ক্রিয়েট করবে, কার জন্য, মেজরিটি ক্যারিয়ারের জন্য। তাহলে এই যে আমরা কারেন্টের একটা প্রোফাইল পড়লাম, যে মাইনরিটি ক্যারিয়ারের কারেন্ট একটা থাকে এবং হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের একটা কারেন্ট থাকে। তাহলে এখন রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মাইনরিটি কারেন্টে কোনো ধরনের ইফেক্ট পড়ে নাই। সো মাইনরিটির ফ্লো হচ্ছে, এদিক থেকে যাচ্ছে হচ্ছে আই ইলেকট্রন, এদিক থেকে যাচ্ছে আই হোল, এটা হচ্ছে মাইনরিটি চার্জের জন্য কারেন্টের প্রোফাইল। এখন মেজরিটির কি হলো, মেজরিটির জন্য ব্যারিয়ারটা আরো বৃদ্ধি পেয়ে গেল, যেটা কি করে, মেজরিটি ক্যারিয়ারের ফ্লোটাকে আরো রিডিউস করে। তাহলে এমনভাবে রিডিউস করে একদম জিরোতে এনে পৌঁছায়। তাইলে আমাদের মেজরিটির যে প্রোফাইল সেটা একেবারেই এখানে নাই। তাহলে এখানে যেই কারেন্টটা পাবো সেই কারেন্টটা হচ্ছে শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ার ফ্লোর জন্য। এই কারণেই এই চিত্রের উপর এটাই লেখা আছে, এদিক থেকে মাইনরিটি ক্যারিয়ার। এখন এটা ডিরেকশন কিভাবে পাইছি, হোল যেহেতু এদিকে যাচ্ছে, হোলের যে আমি নিজেই আঁকছি এখানে, হোল হচ্ছে এদিক থেকে এই পাশে যাচ্ছে, ইলেকট্রন এদিক থেকে এদিকে। তাহলে আমরা অলরেডি কারেন্টের কনভেনশনাল ডিরেকশন পড়ছি, যেদিকে ইলেকট্রনের ফ্লো তার উল্টা দিকে, আবার যেদিকে হোলের ফ্লো তার সেম দিকে। সো আমাদের কারেন্টের ডিরেকশন এখানে টোটাল যে নেট কারেন্টটা, সেই নেট কারেন্টের ডিরেকশন হবে এই যে ডান থেকে বামে, এটাই দেখানো হয়েছে এই দিক থেকে এদিকে। আর মেজরিটি ক্যারিয়ারের জন্য এটা অ্যাপ্রক্সিমেটলি 0 অ্যাম্পিয়ার হয়ে গেল, কারণ ডিপ্লেশন উইথ বেড়ে যাচ্ছে, যেটা মেজরিটির জন্য আরো বেশি বেশি ব্যারিয়ার তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে দ্য কারেন্ট দ্যাট এক্সিস্ট আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন ইজ কল্ড রিভার্স স্যাচুরেশন কারেন্ট।
এই যে মাইনরিটির যে ক্যারিয়ার ফ্লোটা পাইলাম, এই ক্যারিয়ার ফ্লোটার নামই হচ্ছে আমার, আচ্ছা এইভাবে অ্যারো না দিই, অনেকে কনফিউজড হয়ে যাবে যে ডিরেকশন কোন দিকে। এই যে ক্যারিয়ার ফ্লো, এটার নাম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। যেহেতু রিভার্স বায়াসের জন্য হচ্ছে, এবং আমরা একটা কনভেনশনাল দিক ধরে নিছিলাম, এই যে এই দিক থেকে এদিকে, সেই দিকের উল্টা দিকে যাচ্ছে, এই কারণে এটার নাম হচ্ছে রিভার্স কারেন্ট। আর স্যাচুরেশন কেন? এটা যেহেতু মাইনরিটি ক্যারিয়ার ফ্লোর কারণে হচ্ছে, এবং আমরা জানি পি এবং এন টাইপে মাইনরিটির সংখ্যা খুবই কম, তো এই কম সংখ্যা খুব সহজেই পাস হয়ে এটা একটা স্যাচুরেটেড লেভেলে চলে যাবে। তো এই কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এবং এটার ভ্যালুও দেওয়া আছে কত, মোটামুটি ফিউ মাইক্রো অ্যাম্পিয়ার হয়, এবং থিওরিটিক্যালি বললে এটা পিকো অ্যাম্পিয়ারের কাছাকাছি যায়, বাট প্র্যাকটিক্যালি সাধারণত এটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়। তো এটাই বলছে যে দ্য টার্ম স্যাচুরেশন কামস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ইট রিচেস ইজ ম্যাক্সিমাম লেভেল কুইকলি অ্যান্ড ডাজ নট চেঞ্জ সিগনিফিক্যান্টলি উইথ ইনক্রিজেস ইন দ্য রিভার্স বায়াস পটেনশিয়াল। কারণ এখানে আমাদের মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা কম, এই কারণে ম্যাক্সিমাম লেভেলে খুব তাড়াতাড়ি এরা পৌঁছে যায়। আচ্ছা, তাইলে বোঝা গেল যে রিভার্স যে আমাদের যে কারেন্টটা থাকবে খুব কম পরিমাণ, সেটা আসবে কোথা থেকে? মাইনরিটি ক্যারিয়ার ফ্লো থেকে। এবার আসি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে। ফরওয়ার্ড বায়াস কন্ডিশন মানে ভিডিটাকে আমি 0 ভোল্টেজের বেশি দিব, এবং কনভেনশনাল দিকের সাথে মিল রেখে আমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যাটারির পোলারিটিটা ডিফাইন করব। তাহলে সহজ কথাই হচ্ছে পি সাইডে আমরা পজিটিভ দিব এবং এন সাইডে হচ্ছে নেগেটিভ দিব। আচ্ছা, এখন দেখি কি হয়। এই ফরওয়ার্ড বায়াসটাকে অন কন্ডিশনও বলা হচ্ছে। কেন অন কন্ডিশন নিজেরাই বুঝতে পারবো একটু পরে। তাহলে এটা যখন অ্যাপ্লাই করলাম তখন কি হলো, এই পাশে পজিটিভ আছে, এই পজিটিভগুলা এই পি সাইডের যে হোলগুলা মেজরিটিগুলা সেগুলাকে এই সাইডে পুশ করবে, যেটাকে বলা হচ্ছে প্রেশার দেওয়া। একইভাবে এই নেগেটিভগুলা কি করবে, নেগেটিভগুলা এন টাইপের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলাকে এই সাইডে হচ্ছে পুশ করবে, সেটাকে আমরা বলতেছি প্রেশারাইজ। তাহলে প্রেশার ইলেকট্রনস ইন দ্য এন টাইপ ম্যাটেরিয়াল অ্যান্ড হোলস ইন দ্য পি টাইপ ম্যাটেরিয়াল। আচ্ছা, কেন প্রেশারাইজ করবে? এই যে মাঝখানের যেই জয়নিং যে একটা লাইন ছিল, মানে আমাদের জাংশন যেটা, সেই জায়গায় এসে রিকম্বাইন করার জন্য প্রেশারাইজ করতে থাকবে। যেটা প্রথমে ঘটতেছিল, প্রথমে স্পন্টেনিয়াসলি ঘটতেছিল, মানে কোনো বায়াস টায়াস কিছু দেয় না, এক্সটার্নালি কিছু অ্যাপ্লাই করে না, আর এখন আমি ফোর্সফুলি তাকে রিকম্বাইন হওয়ার জন্য একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। তাহলে এখন আমাদের যে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো, সেই ক্যারিয়ার ফ্লোতে আবার কোনো চেঞ্জই আসবে না। এটা এখানে বলা হয়েছে যে দ্য রেজাল্টিং মাইনরিটি ক্যারিয়ার ফ্লো অফ ইলেকট্রন অ্যান্ড কোথায় অ্যান্ড ইলেকট্রন অ্যান্ড হোল্ড, যে এখানে অ্যান্ড হোল্ড হ্যাজ নট চেঞ্জ ইন ম্যাগনিটিউড, মানে এদের হচ্ছে আমাদের চেঞ্জ হবে না, কারণ এখানে আমাদের ওদের কন্ডাকশন লেভেলটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি, কখন মাইনরিটি ক্যারিয়ার কতটুকু থাকবে, ডোপিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করি, তো এটা হচ্ছে চেঞ্জ হবে না। তার মানে মাইনরিটির যেই ফ্লোটা, সেই ফ্লোটা আগের মতোই থাকবে। এদিক থেকে যাবে হচ্ছে ইলেকট্রন আর এদিক থেকে যাবে হচ্ছে হোল, এটা আছে মাইনরিটির জন্য যেই ফ্লো, সেটা সব জায়গায় বিদ্যমান। আচ্ছা, কিন্তু এখন মেজরিটির দিকে চিন্তা করি। মেজরিটিগুলার সমস্যা ছিল যে ওদেরকে এই দুইটা লেয়ার পার হতে হচ্ছিল। এখন রিভার্স বায়াসে আমি এই লেয়ারটাকে আরো বড় করে তার জন্য বেশি বাধা তৈরি করে দিছি, আর ফরওয়ার্ড বায়াসে কি করতেছি, ফরওয়ার্ড বায়াসে আমি ভোল্টেজ এমনভাবে অ্যাপ্লাই করতেছি যে তাকে বাধা দিচ্ছি না, আমি আরো প্রেশারাইজ করতেছি যে না, সামনের দিকে তুমি যাও। তাহলে এটাই বলা হয়েছে, বাট দ্য রিডাকশন ইন দ্য উইথ অফ দ্য ডিপ্লেশন রিজিয়ন হ্যাজ রেজাল্টেড ইন এ হেভি মেজরিটি ফ্লো অ্যাক্রস দ্য জাংশন। তার মানে আগে যেখানে ডিপ্লেশন রিজিয়ন ওয়াইডেন হয়ে গেছিল, এখন সেটা আরো চিকন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং মেজরিটি ক্যারিয়ার ফ্লো এর জন্য তাকে যা যা ওভারকাম করার দরকার ছিল সেগুলো তার জন্য এখন ইজিয়ার হয়ে গেছে। এই কারণে হিউজ মেজরিটি ক্যারিয়ার ফ্লো পাবো, এবং এটা হিউজ মেজরিটি ক্যারিয়ার ফ্লো পেতে পেতে দেখা যাবে যে এন টাইপ ম্যাটেরিয়ালটা একটা রিডিউস ব্যারিয়ার দেখতেছে, এই কারণে ধূপ করে ওইদিকে চলে যাবে। আরও যে ব্যাপার, এখানে আমাদের মেজরিটি কোনটা, ইলেকট্রন এখান থেকে এই দিকে যাওয়ার চেষ্টা করতেছে, আর আমি অলরেডি একে পুশ করতেছি, পুশ করে আমি এই ওভারকাম যা করার দরকার ছিল সেটা করে ফেললো। যে মাত্র এখানে আসলো, এই যে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত বসে আছে, ও এটাকে খুবই স্ট্রংলি অ্যাট্রাক্ট করে এদিকে টেনে নিয়ে আসবে। একইভাবে এই পাশে যে হোল ছিল মেজরিটি ক্যারিয়ার, সেটাকে আমি এই দিকে পুশ করে
ঠেলা দিচ্ছি, ডিপ্লেশন রিজিয়নও কমে দিছি, তাইলে এখন এখানে কি হবে, আমাদের আগে যে দুইটা ব্যারিয়ার ওভারকাম করতে হচ্ছিল সেই ব্যারিয়ারগুলো কমে গিয়ে সে অলরেডি এই পাশে পাস হলো। যে মাত্র পাস হবে এখানকার যে নেগেটিভ বসে আছে সে ওই হোলগুলোকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। তাহলে দেখা যাচ্ছে এদের প্রেশারাইজে, এই পাশের প্রেশারাইজেশন এবং এই পাশের অ্যাট্রাকশন, এই দুইটা মিলে ইলেকট্রনের একটা কন্টিনিউয়াস ফ্লো আমরা এখানে পাচ্ছি, এবং একইভাবে অপোজিট দিকে হোলের একটা ফ্লো পাচ্ছি। তার মানে মোট কথা আমি এখান দিয়ে হোলের একটা ফ্লো পাচ্ছি খুবই বেশি, অনেক বড় তীর চিহ্ন দিয়ে আঁকলাম, এই পাশে ইলেকট্রনের একটা ফ্লো পাচ্ছি অনেক বেশি ফর মেজরিটি ক্যারিয়ার। তাহলে এটাই আমার এই ফরওয়ার্ডের কারেন্টটাকে ডিফাইন করতেছে, এবং এই কারণে এটাকে অন স্টেট বলা হয়েছে ডায়োডের। মানে ডায়োডটা সুইচ যেভাবে অন অফ করি, সুইচ অন করলে যেরকম সুন্দরভাবে কারেন্ট ফ্লো হয় কোনো ইন্টারাকশন ছাড়া, এখানেও আমরা হিউজ পরিমাণ একটা কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এটা বলা হয়েছে যে অ্যাপ্লাইড বায়াস যদি আমি আরও ইনক্রিজ করি তাহলে কি হবে, আস্তে আস্তে ডিপ্লেশন রিজিয়নটা আরও কমে আসবে এবং এই কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এক পর্যায়ে দেখা যাবে ডিপ্লেশন রিজিয়ন এত চিকন হয়ে গেছে যে কারেন্টের পরিমাণ একদম হুড়হুড় করে বেড়ে যাচ্ছে। তো এটা এরকম লিনিয়ারলি না বেড়ে আমাদের মোটামুটি এরকম এক্সপোনেনশিয়ালি বাড়ছে। প্রথমে একটু কষ্ট করতে হচ্ছে, একটা পর্যায় পর্যন্ত আমাকে একটু কষ্ট করে কারেন্ট ফ্লোটাকে আনতে হচ্ছে, তারপর এটা খুব বেশি তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে মাইনরিটির জন্য যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ছিল সেটা ছিল মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, আর এখানে আমরা যে কারেন্টটা পাবো ফরওয়ার্ড ব্যাসিংয়ে সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। তার মানে বোঝা যাচ্ছে এই কারেন্টটা অনেক বেশি। সো যখন এই দুইটা কারেন্ট কম্পেয়ার করব, এই যে এইটা আর এইটা কম্পেয়ার করলে আমাদের এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আর এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। এখন এই দুটো যদি কম্পেয়ার করা যায় বোঝাই যাচ্ছে যে যখন ফরওয়ার্ড মোডে থাকতেছি এটাই আমার মেইন কারেন্ট, এটাকে আমরা চাইলে ইগনোর করে ফেলতে পারি, ইয়াটাকে মাইনরিটি যে রিভার্স কারেন্টটাকে সেটাকে ইগনোর করতে পারি। আচ্ছা, তাইলে এখন আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এই যে এই সূত্রটা যদি চিন্তা করি যে এইটিকে হচ্ছে আমার মাইনরিটি আছে, আমি যা আঁকছি সেটাই এখানে বলা হয়েছে। এই যে এই মাইনরিটিটা এখানে দেখাচ্ছে আইএস, রিভার্স স্যাচুরেশন কারেন্টকে আইএস দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং এই মেজরিটিটা বড় তীর চিহ্ন দিয়ে আই মেজরিটি দেখাচ্ছে। তাহলে টোটাল যে ডায়োড কারেন্ট সেটা কি হবে, আই মেজরিটি মাইনাস হচ্ছে আইএস, যেহেতু এদের ডিরেকশন হচ্ছে অপোজিট। আচ্ছা, তাহলে আমি অলরেডি বলছি যে একটা পর্যায়ে গিয়ে এরা এরকম হুড়হুড় করে বেড়ে যাবে, এক্সপোনেনশিয়ালি বাড়বে। সো এরকম একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের সাহায্যে আমাদের ডায়োডের যে ফরওয়ার্ড কারেন্ট সেটাকে প্রকাশ করা হয়। এটা সেমিকন্ডাক্টর ফিজিক্সের কনসেপ্ট থেকে আসে। তাইলে সেমিকন্ডাক্টর ডায়োডের জেনারেল ক্যারেক্টারাইজেশন হবে এই ইকুয়েশন দ্বারা, এবং এই ইকুয়েশনের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে শকলি ইকুয়েশন। ঠিক আছে, শকলি ইকুয়েশন। তাহলে ডায়োড কারেন্ট আমরা পাচ্ছি আইডি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এনভিটি মাইনাস 1। তো এটাকে যদি আমি এভাবে একটু বিস্তৃত করি, সরি ব্র্যাকেটটা উঠায় আমি গুণ করে যাচ্ছি, ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এনভিটি মাইনাস হচ্ছে আইএস। তাইলে এই যে শর্তটা পাইলাম আই মেজরিটি মাইনাস আইএস, এটাই কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে আমার আই মেজরিটি আর এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইএস। ঠিক আছে, এখন তাহলে এখানে কোন জিনিসটা কি এটা একটু দেখি। এখানে আমাদের দুইটা চলক আছে, একটা চলক হচ্ছে আইডি, মানে ডায়োড কারেন্টটা কিভাবে বাড়তেছে, আইডি এবং এটার ইকুয়েশন লিখছি, আর ভিডি হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ বাড়াচ্ছি কমাচ্ছি নাকি নেগেটিভ দিচ্ছি পজিটিভ দিচ্ছি তার উপর ডিপেন্ড করতেছে। সো এই দুটা হচ্ছে চলো, আর বাকি যেগুলো আছে আইএসটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এবং আমরা তিনটা কন্ডিশনেই দেখলাম যে নো বায়াস, রিভার্স বায়াস এবং পজিটিভ বায়াস, তিনটা কন্ডিশনেই দেখতে পেলাম যে এই স্যাচুরেশন কারেন্টটার মান খুব একটা চেঞ্জ হয় না। সো এটা মোটামুটি একটা কনস্ট্যান্ট বলা যায়, কারণ নামেই স্যাচুরেটেড, এক জায়গায় গিয়ে অবশ্যই এটা স্যাচুরেশনে চলে যাবে। আচ্ছা, এন হচ্ছে জাস্ট একটা আইডিয়ালিটি ফ্যাক্টর, যেটার মান সাধারণত 1 থেকে 2 এর ভিতরে হয়। তো সিম্পলিসিটির জন্য এটার মান সাধারণত 1 ধরা হয়। আর ভিটি এটাকে আমরা বলি হচ্ছে থার্মাল ভোল্টেজ। তো থার্মাল ভোল্টেজটাকে এভাবে ডিফাইন করা হয়েছে কেটি ডিভাইডেড বাই কিউ, কে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন ক্যালভিন অবশ্যই, আর হচ্ছে কিউ হচ্ছে আমাদের চার্জ, ক্যারিয়ারের চার্জ। তো এখানে ইলেকট্রন বলি আর হোল বলি, সবগুলোর চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, তো এই সকল ইকুয়েশন দিয়ে আমরা ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক সেটাকে আঁকি। ঠিক যেমন আমরা রেজিস্টরের অ্যাক্রসে বলতাম ভি ইকুয়াল টু আইআর
বা এভাবে লিখতাম ভি ইকুয়াল টু আর আই বা ওয়াই ইকুয়াল টু এম এক্স, এভাবে লিখতাম এবং এটার একটা লিনিয়ার একটা কার্ভ আসতো। ঠিক একইভাবে এখানেও আমরা মানে আই আর ভি এর একটা এরকম রিলেশন পাইছি, ভি এবং আই এটার একটা রিলেশন পাইছি। ঠিক একই রকম এখানেও আমাদের আইডি এবং ভিডি এই দুটার একটা রিলেশন পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এটা কি আইডি এবং ভিডি রিলেশনটা কি এক্সপোনেনশিয়াল। এই কারণে আমরা এটার কার্ভ মোটামুটি এরকম এক্সপোনেনশিয়াল একটা পাবো। কার্ভে আমরা আসতেছি, কার্ভটা পুরোটাই ডিসকাস করা হবে। এরকম এক্সপোনেনশিয়াল একটা কার্ভ পাবো। তো এই কারণে অনেক সময় ডায়োডকে বলা হয় নন লিনিয়ার রেজিস্ট্যান্স। আমাদের নর্মাল যে রেজিস্টরগুলো সেগুলো হচ্ছে লিনিয়ারিটি ফলো করে, আর ডায়োড যেহেতু লিনিয়ারলি আই এবং ভি এর ক্যারেক্টারিস্টিক ফলো করতেছে না, এদিকে ভি আর এদিকে আই, সো এটা নন লিনিয়ার একটা কার্ভ। এই কারণে ডায়োডকে মাঝে মাঝে বলা হয় নন লিনিয়ার রেজিস্টর। আচ্ছা, এখন আমরা যে তিনটা কেস পড়লাম, নো বায়াস, রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস, সেই তিনটা কেস একটু ইকুয়েশনের মাধ্যমে দেখি। তো এই ইকুয়েশনটাকেই একটু বিস্তৃত করা হয়েছে, আমি যেটা এখানে করছিলাম। তো এখন দেখি যখন পজিটিভ ভ্যালুস অফ ভিডি এর পজিটিভ ভ্যালু, তার মানে এই ফার্স্ট টার্মটা কি হবে, ই টু দি পাওয়ার সামথিং পজিটিভ, ই টু দি পাওয়ার 1 এরকম ক্যালকুলেটারে যদি হিসাব করি, তারপর ই টু দি পাওয়ার 2 এভাবে হিসাব করি, দেখবো এই মানটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এই জন্য বলা হয়েছে দ্য ফার্স্ট টার্ম অফ দ্য অ্যাবভ ইকুয়েশন উইল গো ভেরি কুইকলি। ই টু দি পাওয়ার 1 এর মান আর ই টু দি পাওয়ার 2 এর মান যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে কম্পেয়ার করার চেষ্টা করি, দেখা যাবে অনেক বেশি হয়ে গেছে। এখান থেকে এখানে যে পরিমাণ বাড়তেছে, ই টু দি পাওয়ার 3 তে আরো বেশি পরিমাণ বাড়তেছে। সো এটা খুবই বেশি কুইকলি বাড়বে, যেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং। আচ্ছা, এবং এটার মান যেহেতু মিলি অ্যাম্পিয়ার এবং এই আইএস এটার মান যেহেতু মাইক্রো অ্যাম্পিয়ার, দেখা যাচ্ছে এই মাইক্রো অ্যাম্পিয়ারের সাথে একটা খুব বেশি বড় ভ্যালু যোগ করলে এই যে এই পাশের যে টার্মটা, এটাকে আমরা মোটামুটি ইগনোর করতে পারি। তো এটাকে ইগনোর করে এখানে লেখা হয়েছে আইডি ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, শুধু ফার্স্ট টার্মটা রাখা হয়েছে। তাহলে এখন এটার বেসিসে আমরা এই রকম একটা কার্ভ পাচ্ছি। ঠিক আছে, এই কার্ভটা এখানে দেখানো হয়েছে। এই যে এখান থেকে শুরু হয়ে এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ। সো দুই টাইপের ডায়োডের জন্য দেখানো হয়েছে। আচ্ছা, এখন আসি এই যে কোথায় গিয়ে কার্ভটা শুরু হবে, এই জায়গাটাতে আসি। সো আমরা যখন দেখলাম যে ডিপ্লেশন উইথটা তৈরি হয়েছে, এই যে এভাবে এন টাইপ আর পি টাইপের মাঝখানে একটা ডিপ্লেশন উইথ তৈরি হয়েছে। কিভাবে ছিল, এই সাইডে যদি পি হয়, এই সাইডে যদি এন হয়, এখানে কতগুলা পজিটিভের লেয়ার তৈরি হয়েছে এবং এখানে কতগুলা নেগেটিভের লেয়ার তৈরি হয়েছে। এখন এই লেয়ারটা কি করবে, এখানে যেহেতু পজিটিভ এক সাইডে নেগেটিভ এক সাইডে, এটা একটা ইলেকট্রিক ফিল্ডের মতো তৈরি হয়েছে এবং এই ব্যারিয়ারটাকে আমরা যদি মানে পটেনশিয়াল বা ভোল্টেজের সাথে তুলনা করি, সেটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার বা ব্যারিয়ার পটেনশিয়াল, যেটার নাম হচ্ছে ভি নট। সো একটা ডায়োড যদি একেবারে খুব বেশি কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো হতে চাই, মানে মোট কথা আমি বলতে চাচ্ছি ফরওয়ার্ড বায়াসিংয়ে যখন ভালো পরিমাণে কারেন্ট আমি পেতে চাচ্ছি, তখন আমরা দেখছি এই ব্যারিয়ার পটেনশিয়ালটাকে ওভারকাম যেন করে। দ্যাট মিনস এই ডিপ্লেশন উইথটা আস্তে আস্তে চিকন হয়ে যেন আসে, সেই পরিমাণ ভোল্টেজই এখান থেকে সাপ্লাই দিতে হচ্ছে। সো এটার মান যখন ভি নটের পরিমাণ হবে, তখনই এই কারেন্টটা হুড় করে এভাবে বেড়ে ওঠা শুরু করবে। তাহলে এই যে ব্যারিয়ার পটেনশিয়াল ভি নট, এটাকে ব্যারিয়ার পটেনশিয়ালও বলা হয়। আর একটা নাম আছে, এটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ডের বাংলা মিনিং হচ্ছে দাওয়া, মানে ওই যে দরজার পাশে যে একটা ব্যারিয়ার থাকে যেটা ক্রস করে আরেক সাইডে যাওয়া যায়, ওই টাইপের। মানে মূল কথা এটা হচ্ছে একটা লিমিট, এটা পার করলেই খুব ভালোভাবে কারেন্টটা ফ্লো হতে পারবে। এটাকে বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। আমরা অনেক সময় ভিটিএইচ দিয়েও এটাকে প্রকাশ করে থাকি। তো সিলিকনের ক্ষেত্রে এই ভ্যালুটা হয় 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা হয় 0.3 ভোল্ট। তো এটাই এখন এখানে আঁকা আছে। আমরা দেখি ব্লু কালারের যে লাইনটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে। তো আস্তে আস্তে এটা শুরু হচ্ছে, মোটামুটি 0.7 এর কাছে গিয়ে এইটা খুব ভালোভাবে বেড়ে যাওয়া শুরু হয়েছে। আর জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 এর পরে এটা মোটামুটি এভাবে বাড়া শুরু হয়েছে। ওকে, সো এখানে এই কার্ভটাই দেখানো হয়েছে, আর ই এর কার্ভ এখানে দেখানো হয়েছে। এটা নট নেসেসারি, এটা তো আমরা এমনিই বুঝতে পারবে ক্যালকুলেটারে বসালেই যে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ কিভাবে যায়। আচ্ছা, তো ফরওয়ার্ড বায়াসিং এরটা দেখলাম। এখন আসি এই যে ইকুয়েশন আমার,
ইকুয়েশনটাকে আমি সুবিধার জন্য আরেকবার একটু এখানে লিখি। আইডি ইকুয়াল টু ছিল আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এন ভিটি, সরি এরকম ছিল, মাইনাস আইএস। আচ্ছা, তো যখন নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, নেগেটিভ ভোল্টেজ মানে হচ্ছে ভিডি নেগেটিভ, ভিডি যদি নেগেটিভ হয় এখানে ই টু দি পাওয়ার -1 ই টু দি পাওয়ার -2 এভাবে মান বসালে দেখতে পাবো যে এই ভ্যালুটা খুবই আস্তে আস্তে কমে যাচ্ছে। তো তখন আমরা লিখতে পারি আইডি ইজ অ্যাপ্রক্সিমেটলি মাইনাস আইএস। তো এটাই হচ্ছে রিভার্স স্যাচুরেশনের ক্ষেত্রে, এটা আমাদের রিভার্সের শর্ত। রিভার্স স্যাচুরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টটা, সেই কারেন্টটার ভ্যালু হচ্ছে আইএস, মানে রিভার্স স্যাচুরেশন কারেন্টের সমান, এবং ডিরেকশনটা মাইনাস দিয়ে বোঝাচ্ছে, এটা উল্টা দিকে ডিরেকশন। আচ্ছা, আবার ভিডি যখন 0 মানে নো বায়াস, ভিডি যখন 0 তখন আমরা পাচ্ছি আইডি ইকুয়াল টু হচ্ছে আইএস ই টু দি পাওয়ার 0 মাইনাস আইএস, এবং ই টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1, সো আইএস মাইনাস আইএস এটার মান হয়ে যাচ্ছে 0। তো এটাই এখানে করা আছে। রিভার্সের ক্ষেত্রে আইডি ইজ ইকুয়াল টু মাইনাস আইএস, এবং 0 ভোল্টেজের ক্ষেত্রে আইডির মান হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার। সো ইকুয়েশনের সাহায্যেও আমরা এটা দেখে ফেললাম। আচ্ছা, তো নর্মালি এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে স্কেলিংটা থাকে মিলি অ্যাম্পিয়ারে ফর ফরওয়ার্ড বায়াস কারেন্ট, এবং কি বলে রিভার্স বায়াসে এটা থাকে হচ্ছে পিকো অ্যাম্পিয়ার রেঞ্জে। সো বাট এখানে আরও একটা কথা লেখা আছে যে অ্যাকচুয়াল ডায়োডের ক্ষেত্রে, এই যে অ্যাকচুয়াল ডায়োডের ক্ষেত্রে আমার এটা পিকো অ্যাম্পিয়ারে থাকে না, এটা সাধারণত মাইক্রো অ্যাম্পিয়ারে থাকে, এবং এই রেজিস্টরটা আস্তে আস্তে বেড়ে যায়, মানে ডায়োডের ইন্টারনাল যে একটা রেজিস্ট্যান্স সেটা আস্তে আস্তে বেড়ে যায়। মানে এই আইডিয়াল যে কার্ভটা, এই কার্ভটা আইডিয়াল থেকে এভাবে আস্তে আস্তে একটু ডেভিয়েট করে যায়। এটার কারণ হচ্ছে ইন্টারনালি একটা বডি রেজিস্ট্যান্স থাকে এবং এক্সটার্নাল কন্ট্যাক্ট, মানে ওই যে দুই পাশে দুইটা লিড দিছিলাম, এই যে পি আর এন এর এই কন্ট্যাক্টের একটা রেজিস্ট্যান্সের জন্য সাধারণত আইডিয়াল যেই ডায়োডের ক্যারেক্টারিস্টিক হওয়ার কথা সেখান থেকে সামান্য একটু ডেভিয়েট করে। এবার আসি যে আমরা এই যে কনভেনশনাল একটা ডিরেকশন দিলাম, পজিটিভ এবং নেগেটিভ বা কারেন্টের ডিরেকশন সেদিকে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে ডিফাইন ডিরেকশন কনভেনশনাল কারেন্ট, এটা কোন ডিরেকশন, এটা আমরা দিছিলাম পি থেকে এন এর দিকে, এবং আমরা দেখলাম যখন ভি ইকুয়াল টু 0 তখন নো কারেন্ট, আই ইকুয়াল টু 0। ভি যখন হচ্ছে পজিটিভ তখন কারেন্টের ডিরেকশন এদিকে ছিল, ভি যখন নেগেটিভ তখন কারেন্টের ডিরেকশন এদিকে ছিল। সো এখান থেকে এটা আসছে যে আমাদের যখন ডায়োডটা অ্যাক্টিভ অথবা যখন ডায়োডটা অন, তখন আমাদের কারেন্ট অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, এই দিকে, মানে পি থেকে এন এর দিকে। সো এই কারণে আমরা কারেন্টের ডিরেকশনটা এইভাবে নিই। একইভাবে যখন ডায়োডটা অ্যাক্টিভ করতে চাচ্ছি তখন আমরা যে এক্সটার্নাল যে বায়াস, সেই বায়াসের ব্যাটারির ভোল্টেজটা দিয়েছিলাম এভাবে, এদিকে প্লাস এদিকে মাইনাস। এই কারণে আমরা শুরুতেই এই যে পাশেরটা পজিটিভ এবং এই পাশেরটা নেগেটিভ ধরে নিয়েছিলাম, এবং ডায়োডের যে সিম্বলটাও আসে এই কারেন্টের ডিরেকশন থেকেই। আমরা যদি সিম্বলটা আঁকি, ডায়োডের সিম্বল হচ্ছে এরকম, এই পাশে পি সাইড বোঝাবে, এই পাশে হচ্ছে এন সাইড। সো এই যে অ্যারো যে মাথা যে ডিরেকশনটা বোঝাচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এ কারেন্টের যেই ডিরেকশন সেটার সাথে মিল রেখে ডায়োডের সিম্বলটা এভাবে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে যেটা বললাম যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, অ্যাকচুয়াল রিভার্স স্যাচুরেশন কারেন্ট হচ্ছে আমাদের শকলি ইকুয়েশন থেকে অনেক বেশি হয়। বেশি হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো এখানে দেওয়া আছে, যেমন লিকেজ কারেন্ট থাকতে পারে, তারপর ডিপ্লেশন রিজনের মধ্যে আবার ক্যারিয়ার জেনারেট হতে পারে, ডোপিং লেভেলের উপর ডিপেন্ড করবে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা পিকো অ্যাম্পিয়ার না হয়ে সাধারণত মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে যায়। আচ্ছা, এখন আসি আমাদের যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিকে। আমরা ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিকটা অলরেডি পড়ছি। ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক কীরকম, এই যে এই ইকুয়েশনটাকে ফলো করতেছে, এই ইকুয়েশনটাকে এই যে শকলি ইকুয়েশন কোথায় গেল, এই যে শকলি ইকুয়েশন 1.2, এই ইকুয়েশনটাকে ফলো করে সুন্দরভাবে এই কার্ভ অনুযায়ী এইভাবে বাড়তেছে। এখন রিভার্স দিকে আসলে ব্যাপারটা কিরকম হবে, আমরা দেখলাম যে রিভার্স দিকে কি হয়, আস্তে আস্তে মাইনরিটিগুলা পাস হইতে থাকে। তো যতক্ষণ পাস হইতে থাকবে
এদিকে যদি আমরা পজিটিভ ভোল্টেজ নেই, এদিকে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এদিকে পজিটিভ কারেন্ট, এদিকে নেগেটিভ কারেন্ট। সো আমরা যখন ফরওয়ার্ড বায়াসিংয়ে পাচ্ছি, কারেন্টের দিকেও হচ্ছে পজিটিভ এবং ভোল্টেজের দিকেও পজিটিভ। সো এটা থাকবে প্রথম চতুর্ভাগে বা ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজে যাওয়ার পরে একেবারে এক্সপোনেনশিয়ালি এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যখন রিভার্স বায়াস, তখন আমরা দেখতেছি নেগেটিভ, কনভেনশনাল পোলারিটি অনুযায়ী নেগেটিভ দিকে ভোল্টেজ দিচ্ছি, কারেন্টের দিকটাও নেগেটিভ। সো এই দিকে কারেন্ট থাকবে। এবং এটাকে যদি আমি আরেকটু জুম করে এভাবে আঁকার চেষ্টা করি, যে প্রথমে কিছু মাইনরিটি পরিমাণ চার্জ আস্তে আস্তে পাস হওয়া শুরু করলো, সো কারেন্টের পরিমাণ প্রথম দিকে কিছু একটু বাড়বে, এরপর গিয়ে এটা হচ্ছে একবারে স্যাচুরেশনে যাবে। এরপর আমি যতই রিভার্স ভোল্টেজ বাড়াই না কেন, এটা আর স্যাচুরেশন লেভেল থেকে বাড়বে না, ওই লেভেলেই ফ্লো হইতে থাকবে। আর এখানে যেটা দেখতেছি, এখানে অল্প একটু ভোল্টেজ বাড়ানোর পরেই কারেন্টটা খুব তাড়াতাড়ি এখান দিয়ে যাচ্ছে। সো এখানকার যদি আমরা আর এর ভ্যালু নেই, এখানে যেই স্লোপটা হবে, এখানকার স্লোপ, সো এটা খুবই খাড়া, তাই না? স্লোপটা খুবই খাড়া, তার মানে আর এর ভ্যালু এখানে কেমন? তো স্লোপটা হচ্ছে হাই। সো এখানকার স্লোপ হচ্ছে আই ডিভাইডেড বাই ভি, যেটা কিনা 1/r। সো 1/r এর মান যদি অনেক হাই হয়, এটা হচ্ছে অনেক হাই, তার মানে বলতে পারতেছি আর হচ্ছে লো। সো ফরওয়ার্ড বায়াসিংয়ে এটার রেজিস্ট্যান্স অনেক কম, সো এই কারণে সুন্দর মতো কারেন্ট ফ্লো হয়। আর রিভার্সে আমাদের এখানকার যদি স্লোপ নেই, এখানকার স্লোপটা মানে একেবারে আনুভূমিক, তার মানে এখানকার স্লোপ হচ্ছে মোটামুটি জিরোর কাছাকাছি, মানে খুবই লো, তার মানে 1/r ইকুয়াল টু লো। সো এখানে আর হচ্ছে অনেক হাই। সো এইভাবে বলতে পারি যে রিভার্স বায়াসিংয়ে এটা মোটামুটি ওপেন অবস্থায় থাকে, আর ফরওয়ার্ড বায়াসিংয়ে এটা হচ্ছে সুন্দর শর্ট একটা মানে সুইচ অন হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এখন আমরা ফরওয়ার্ড বায়াসিংয়ে ভোল্টেজ বাড়ালাম, কারেন্ট অনেক পরিমাণ বাড়তেছে, ভালো কথা। বাট রিভার্স বায়াসিংয়ে যদি ভোল্টেজটা বাড়াতেই থাকি, তাহলে কি দেখা যাবে? সো দেখা গেছে যে রিভার্স বায়াসিংয়ে যদি আমরা ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াতে থাকি, এমন একটা পটেনশিয়াল বা এমন একটা ভোল্টেজ লেভেল আছে যেখানে গেলে এই যে কারেন্টের যে ক্যারেক্টারিস্টিকটা, এটা একেবারে ড্রামাটিক্যালি চেঞ্জ করে। ড্রামাটিক্যালি কিভাবে চেঞ্জ করে? মানে রিভার্স বায়াস দিলাম -5 ভোল্ট, -6 ভোল্ট, দেখা যাবে -10 ভোল্টে গিয়ে হঠাৎ করে এটার কারেন্ট এইভাবে অনেক বেড়ে গেছে, নেগেটিভ দিকে প্রচুর পরিমাণে একটা ইনডাস কারেন্টের মতো কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। আর এটা কখন হবে? এটা হবে যখন ডায়োডটা ড্যামেজ হয়ে গেছে। মানে এক্ষেত্রে যে ডিপ্লেশন উইথ বাড়তে বাড়তে দেখা যাবে আমি এমন প্রেশার ক্রিয়েট করছি, মানে পটেনশিয়াল দেওয়া মানে তো একটা প্রেশার দেওয়া, যে আমাদের ডিপ্লেশন উইথটা ভেঙে গেছে, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স মানে ডায়োড থাকবে না, এই ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে। তো যেই রিভার্স ভোল্টেজে গেলে এরকম একটা কারেন্ট পাই, সেটাকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, এবং তখন আমরা বলে থাকি যে এই ডায়োডটা ব্রেকডাউন রিজিয়নে চলে গেছে। তাহলে এটাই এখানে সংজ্ঞায়িত করা আছে, দ্য রিভার্স বায়াস পটেনশিয়াল দ্যাট রেজাল্টস ইন দিস ড্রামাটিক চেঞ্জ ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইজ কল্ড ব্রেকডাউন পটেনশিয়াল, বা যেটাকে আমরা বিভি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন কেন এটা হয় সেটা একটু দেখি। তো ভোল্টেজ যখন আমরা আস্তে আস্তে বাড়ালাম রিভার্স বায়াস রিজনে, তখন এই যে মাইনরিটি ক্যারিয়ারের যে ভেলোসিটিগুলো আছে, ভেলোসিটিগুলা এটা মানে এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ইনক্রিজে কিছু ইম্প্যাক্ট ফেলে। কিভাবে? তাহলে এদের ভেলোসিটি এবং ভেলোসিটি রিলেটেড যে কাইনেটিক এনার্জিটা থাকে, সেটা এত বেশি যথেষ্ট হয় যে তারা কি করে, কলিশনের মাধ্যমে আমার যে স্টেবল যে অ্যাটমগুলো ছিল সেগুলাকে রিলিজ করে দেয়। তো এটা যদি কারো মনে না থাকে, ফার্স্ট লেকচারে বলছিলাম যে এখানে আমরা যখন সিলিকন দিলাম 4টা থাকে, তো ধরলাম একটা করে ফ্রি ইলেকট্রন আছে পেন্টাভ্যালেন্টের জন্য, এইভাবে এরা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে থাকে, আর এটা হচ্ছে ফ্রি ক্যারিয়ার। এখন এই ফ্রি ক্যারিয়ার ইলেকট্রন অথবা হোল, এটা ছাড়া বাকিরা কিন্তু স্টেবল, বাকিরা হচ্ছে স্টেবল ওই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে। এখন যখন আমি অনেক পরিমাণে রিভার্স বায়াসে ভোল্টেজ দিয়ে ফেলবো, তখন কি হবে, মাইনরিটি ক্যারিয়ারের ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, যে এনার্জি অ্যাপ্লাই করতেছি, মাইনরিটি ক্যারিয়ারগুলো সেই এনার্জিগুলো অ্যাবজর্ব করে নিতে শুরু করবে, এবং এটা অ্যাবজর্ব করবে কিসে, কাইনেটিক এনার্জি হিসেবে। এবং এই কাইনেটিক এনার্জি মানে কি, সে প্রচুর গতিশক্তি নিয়ে এখানে যাচ্ছে, সে এই ভিতরের স্টেবল অ্যাটমগুলোকে আঘাত করবে এবং তাদেরকে ফ্রি করে দিবে।
তো এটাকেই বলা হয়েছে যে এই কাইনেটিক এনার্জিগুলো সাফিসিয়েন্ট হবে টু রিলিজ এডিশনাল ক্যারিয়ার্স থ্রু কলিশনস। ঠিক আছে, আমাদের আগের যেই সেমিকন্ডাক্টর যে আইডিয়া ছিল সেভাবে ক্যারিয়ার তৈরি না, মানে ডোপিংয়ের মাধ্যমে ওভাবে ক্যারিয়ার তৈরি না, কলিশনের মাধ্যমে সে কতগুলো এডিশনাল ক্যারিয়ার তৈরি করবে। কোথা থেকে? স্টেবল অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে যেগুলো ছিল সেগুলো। তাইলে এখানে কি হবে? একটা আয়োনাইজেশন প্রসেস হবে, এবং এই আয়োনাইজেশন প্রসেসের কারণে ভ্যালেন্স ইলেকট্রনগুলা এমন পরিমাণ শক্তি অর্জন করবে যে তাদের প্যারেন্ট অ্যাটমকে তারা লিভ করে ফেলবে। এই এডিশনাল ক্যারিয়ারগুলাই তখন আয়োনাইজেশন প্রসেসে আস্তে আস্তে হচ্ছে মানে আস্তে আস্তে এখানে কন্ট্রিবিউট করা শুরু করবে। এটার জন্য একটা হাই কারেন্ট পাবো, এই কারেন্টকে বলা হচ্ছে অ্যাভালাঞ্চে কারেন্ট। সো অ্যাভালাঞ্চে ওয়ার্ডটা আসছে ওই যে বরফের পাইল যদি হঠাৎ করে পড়ে যায় সেই জায়গা থেকে। তো এটাই হচ্ছে এখানকার রিজন যে মাইনরিটি ক্যারিয়ারগুলো অনেক বেশি ভেলোসিটি পাবে, অনেক বেশি ভেলোসিটি থেকে অনেক বেশি কাইনেটিক এনার্জি পাবে, এবং এই কাইনেটিক এনার্জিগুলা গিয়ে স্টেবল অ্যাটমগুলোকে আঘাত করে তাদের প্যারেন্ট অ্যাটমকে লিভ করার জন্য বলতে থাকবে, এবং এত বেশি হইলে এখানে একটা আয়োনাইজেশন প্রসেস ঘটবে। তারপর আমরা একটা এরকম অ্যাভালাঞ্চে কারেন্ট এখানে পাবো, এবং অ্যাভালাঞ্চে ব্রেকডাউন রিজিয়ন এখানে ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, এখন এই যে ব্রেকডাউন যেটা কততে হবে, আমি ধরলাম এটা 100 ভোল্টে হবে অথবা 200 ভোল্টে হবে, -100 ভোল্ট অথবা -200 ভোল্ট। যদি এটা লো লেভেলেই হয়, যেমন -5 ভোল্টে, তখন এটাকে আবার আমরা কিছু কাজে লাগাইতে পারি। সেটাকে বলা হয় হচ্ছে জেনার ব্রেকডাউন, এবং ওই টাইপের ডায়োডকে বলা হয় জেনার ডায়োড। তো জেনার ডায়োডগুলো, নর্মাল ডায়োডগুলোকে আমরা সাধারণত এই ফরওয়ার্ড যেই মোড সেই মোডেই অপারেট করি, বাট জেনার ডায়োডের এই ব্রেকডাউন ভোল্টেজটা লেভেলটা -5 ভোল্ট হওয়ার কারণে এটাকে আমরা কিছু কিছু জায়গায় খুব ভালোভাবে, মানে কিছু কিছু জায়গায় এটার অ্যাপ্লিকেশন খুবই ভালো, তো সেক্ষেত্রে আমরা জেনার ডায়োড হিসেবে তাদেরকে ব্যবহার করি। তো জেনার ডায়োড ইজ আ ডিফারেন্ট টপিক, বাট জাস্ট বলে রাখলাম যে আমাদের যদি এই রিভার্স ব্রেকডাউন ভোল্টেজের মান -5 এর কাছাকাছি হয়, সেটাকে আমরা জেনার ডায়োড হিসেবে রিভার্স বায়াসে অপারেট করাইতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কিছু সংজ্ঞা চলে আসলো যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ কত। তাইলে যেই জায়গায় গিয়ে ব্রেকডাউন হবে ঠিক তার আগের ইনস্ট্যান্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে তার লিমিট, মানে ডায়োডটা ভালো থাকার বা ডায়োডটা কি বলা যায়, মানে ডায়োড নষ্ট হয়ে যায় নাই, ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত তার হচ্ছে লিমিট। তাহলে এই যে ম্যাক্সিমাম যে রিভার্স বায়াস পটেনশিয়াল যেটা একটা ডায়োড সহ্য করতে পারে, তো এই কারণে বলা হয়েছে ম্যাক্সিমাম রিভার্স বায়াস পটেনশিয়াল দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড বিফোর এন্টারিং দ্য ব্রেকডাউন রিজন। এটার একটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ। এই যে পিক ইনভার্স ভোল্টেজ অথবা পিক রিভার্স ভোল্টেজ, তো এটার নাম হচ্ছে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ অথবা পিক রিভার্স ভোল্টেজ। এটা কোনটা? এটা জাস্ট ব্রেকডাউনে পৌঁছানোর ঠিক ইনস্ট্যান্ট আগের যে মোমেন্টটা সেটা। তো যে কোনো ডায়োড আমরা জানি যে কোনো একটা ডিভাইসের মডেল নাম্বার লিখে সার্চ দিলে তার ক্যারেক্টারিস্টিকগুলো বের হয়ে আসে। তো একই রকমভাবে ডায়োডের ম্যানুফ্যাকচারাররাও এভাবে আমাদেরকে পিআইভি রেটিংটা বলে দেয়, ওখান থেকে আমরা স্পেসিফিকেশন শিট থেকে জানতে পারি যে আচ্ছা ডায়োডের পিআইভি রেটিং হচ্ছে 100 ভোল্ট, দ্যাট মিনস আমি রিভার্সে 100 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। এরপরে যদি অ্যাপ্লাই করি এটা ব্রেকডাউন রিজনে চলে যাবে, ডায়োডটা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। তাহলে এই যে ব্রেকডাউন ভোল্টেজ, তারপর হচ্ছে পিআইভি, এগুলোর মতো আমাদের ম্যাক্সিমাম একটা ফরওয়ার্ড কারেন্টও আছে, যে আমরা কত ফরওয়ার্ড কারেন্ট পর্যন্ত সহ্য করতে পারবো, তারপর গিয়ে এটা হচ্ছে ওভারহিট হয়ে যাবে বেশি কারেন্ট ফ্লো হওয়ার কারণে, সেটাকে বলা হয় হচ্ছে ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট। সো আমি এখানে জাস্ট টার্মগুলো লিখতেছি, ইম্পর্টেন্ট টার্মগুলো। একটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, যেটা অলরেডি বললাম, যেখানে গিয়ে ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে যে রিভার্স পটেনশিয়ালে। এরপর হচ্ছে পিআইভি, এরপর থাকবে হচ্ছে আমাদের একই রকম একটা ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট থাকবে, যেটার পরে গেলে ওভারহিটের কারণে ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে, এবং এই মানে ম্যাক্সিমাম একটা পাওয়ার যেটা কিনা ডিসিপেট করবে ডায়োডটা উইদাউট ড্যামেজ, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার রেটিং। তাহলে এই জিনিসগুলো আমাদের সাধারণত ডায়োডের স্পেসিফিকেশন শিটে দেওয়া থাকে, যেখান থেকে আমরা ডায়োডের মানে ওই ডায়োড সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কম্প্যারিজন পড়ব এবং ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।